আচ্ছা, আমরা সেকেন্ড সেশন আবার ফেরত আসলাম। তাহলে দেখেন আমি কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখেন এই জায়গাটা, এই জায়গাটা তো বোল্ট আছে, তো বোল্টটা তো রাউন্ড, রাইট? তো এটাকে যখন ছিঁড়ে যাবে, এই জায়গা আমি যদি এই মার্কারটাকে যদি এই মার্কারটা যদি এখন ছিঁড়ে ফেলি, মাঝখানে যদি কেটে দিই, এরকম দুটো জিনিস বের হবে না? হবে কি না? এরকম দুটো, জি এরকম দুটো জিনিস যদি বের হয়, দেখেন তো এদের এরিয়াটা, এটার এরিয়া π/4d², এটার এরিয়াও π/4d² কিনা? সেম এরিয়া না? জি 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 আচ্ছা, তাহলে আপনি এই যে এফ ডিভাইডেড বাই এরিয়া কয়টা? দুইটা, তাহলে π/4 d², এই রিলেশনটা লিখতে পারেন, রাইট? শেয়ার এরিয়া, ঠিক আছে? কারণ এই বোল্টার দুইটা জায়গায় ক্র্যাক হবে, এখানে একটা জায়গায় ক্র্যাক হবে, এখানে একটা জায়গায়। আপনাদের সাউন্ড মিউট করেন, সাউন্ড কাট চলবে, রিজনশীল। আচ্ছা ঠিক আছে। তো এই দুইটা জায়গায়, যেহেতু আমার এই দুইটা জায়গার এরিয়া কিন্তু, প্রস্থচ্ছেদের এরিয়া কিন্তু π/4d²। হ্যাঁ, আপনারা আমি আমি কেন বারবার এই জিনিসটা বলতেছি, কারণ দেখেন আপনি কিন্তু, আমরা জানি, মানে আমি জানি বেসিক্যালি, সেটা হচ্ছে আপনি π/dt শেয়ার এরিয়া বললে, শেয়ার স্ট্রেস বললে π/dt, শেয়ার স্ট্রেস বললে π/dt, আর নরমাল স্ট্রেস বললেই πd²/4, এই জিনিসটা মুখস্থ করতে থাকেন অনেকেই। হ্যাঁ, বেসিক্যালি ওই জিনিসটা হচ্ছে না, এখানে আপনি ইয়ার এরিয়াটা বুঝতে হবে, যে স্ট্রেসটা যেটা পড়ছে সেটা যদি শেয়ার স্ট্রেস হয়, তবে আমার এই ফোর্সটা কিন্তু এভাবেই পড়ছে, দেখছেন? এরিয়ার সাথে কিন্তু 0 ডিগ্রিতেই পড়ছে। এই যে আপনি এখানে যখন ক্ল্যাভিসটাকে টানতেছেন, এই ফোর্সটার ডিরেকশনটা আপনার এই এরিয়ার সাথে 0 ডিগ্রি কিনা দেখেন তো। 0 ডিগ্রি না, একদম সারফেস দিয়ে যাচ্ছে না সে, তাহলে এটা শেয়ার স্ট্রেস। জি শেয়ার স্ট্রেস কি হচ্ছে? এটাকে f/a লিখতেই পারি, আর এই এরিয়াটা আমরা লিখবো এই সারফেস এরিয়াটাই, ঠিক আছে? সো এটা π/4d², 2। তাহলে আমরা এই ম্যাথটা করি, হ্যাঁ এই ম্যাথটা করুন তো দেখি আপনারা, ম্যাথটা করেন। তাহলে আমি প্রশ্নটার ভ্যালুগুলো একটু লিখি। তাহলে এখানে আর কি কি আমার অজানা লেখার বাকি আছে? পি সমান 400 কিলো নিউটন, ব্যাপারটা লেখার বাকি আছে। আমাকে বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট ডায়ামিটার, ডি এর মান বের করতে বলছে। ওকে, তাহলে আমি কি বলছি, যে শেয়ার স্ট্রেস সমান শেয়ার ফোর্স বাই শেয়ার এরিয়া। তাহলে শেয়ার স্ট্রেসের মান বসান আপনি, 300 মেগাপাস্কেল 10/6, এফ হচ্ছে 400 কিলো নিউটন, এটার সাথে 10/3 দেন। আর শেয়ার এরিয়া হচ্ছে দুইটাই শেয়ার এরিয়া এখানে হচ্ছে, যার কারণে 2 × π/4d²। এখান থেকে আপনি ডিটা বের করেন। ভাই, একটা প্রশ্ন ছিল। শিওর। আচ্ছা, এই যে বোল্টের দুই মাথায় হুম, যে হলো দুইটা এরিয়া, ওই দুই এরিয়ার জন্য কি হচ্ছে আপনার 2 × π/4d²? রাইট রাইট, দুইটা এরিয়া শেয়ার হচ্ছে। আচ্ছা, জি। আচ্ছা, আর যদি মনে করেন যে আপনার হচ্ছে বোল্টের দুই মাথাতে হচ্ছে আপনার আহ থিটা প্রেশার না পাইবে। পড়ে, যদি এক মাথাতে প্রেশার পড়ে, সেক্ষেত্রে কি 2 হবে না? আপনি কি রিবেটার প্লেটের ব্যাপারটা বলতে চাচ্ছেন? জি আচ্ছা আচ্ছা, তো রিবেটার প্লেটের ব্যাপারটা তাহলে আমি একটু এখানে আমার একটা রিবেট আছে মনে করেন, এটা যদি পি হয় তাহলে এটা p/2 রিবেট। তাহলে এই চিত্রটা আপনি দেখেন তো, এই রিবেট, এটাই তো রিবেট। তাহলে এই রিবেটটা ক্র্যাক কোথায় হইতে পারে? এই জায়গায় ক্র্যাক হবে কখনো দেখেন তো, আমি আপনাকে আস্তে একটা একটাই বলি, এই জায়গায় ক্র্যাক হবে না, এই জায়গায় ক্র্যাক হবে না।
কখনোই এই জায়গায় ক্র্যাক হবে না, ঠিক আছে? এই জায়গায় আসেন তো, মানে এই প্লেটটা আপনি যখন টানবেন, এই প্লেটটা যখন টানবেন, এই জায়গাটা ক্র্যাক হইতে পারে না? হ্যাঁ ক্র্যাক হইতে পারে না? জি কিসের জন্য ক্র্যাক হইতে পারে সেটা বলেন এখন। এটা তো বুঝছেন ক্র্যাক হবে, এটা ক্র্যাক হবে শেয়ার স্ট্রেসের জন্য, রাইট? জি রাইট আচ্ছা, একটা ক্র্যাক পাইছেন কিন্তু আপনি। এবার আসেন, এই জি জায়গাটা ক্র্যাক হবে কিনা? জি 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 ওখানেও তো হওয়ার কথা। এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। তাহলে এখানেও আপনার শেয়ার স্ট্রেস হবে, যার কারণে আবার ক্র্যাক হবে, সে লিখলাম। আর এই জায়গায় ক্র্যাক হবে? না হবে না। না তাহলে এখানে এরিয়া কয়টা বলেন তো? এরিয়া তো দুইটা, এরিয়া দুইটা, বাট ফোর্স কয়টা দিচ্ছেন? ফোর্স তো একটাই। ফোর্স একটা, তাহলে শেয়ার স্ট্রেসও একটাই ক্রিয়েট হচ্ছে। শেয়ার স্ট্রেস ফোর্সের কারণেই তো ক্রিয়েটটা হবে, রাইট? কারণ স্ট্রেসের জি সংজ্ঞাটা কি? স্ট্রেসের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর গড় প্রতিরোধী বলকেই কি বলে? স্ট্রেস বলে, রাইট? স্ট্রেস বলে রাইট। তাহলে আপনি ফোর্স কয়টা দিচ্ছেন? ফোর্স তো আমার একটাই। একটা, তাহলে একটা ফোর্সের জন্য শেয়ার স্ট্রেস কয়টা হবে? একটাই। বাট এই শেয়ার একটাই হবে স্ট্রেসের কারণে, এই শেয়ার স্ট্রেসের ভ্যালুর কারণেই আমার ক্র্যাক হবে কয় জায়গায়? দুই জায়গা। দুই জায়গায়। তাহলে এরিয়া কয়টা হবে? দুইটা। দুইটা। তো বুঝছেন? ওকে ভাইয়া ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা আবার একটু দেখি। হ্যাঁ, তাও এখানে করছেন, কেউ করছেন? এটা ডি এর মান কত আসছে দেখেন তো আমাদের আনসারের সাথে মিলছে কিনা। এই এটা কেউ করেন নাই? আমরা কি ক্লাস বেশি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি নাকি? ভাইয়া আমি ডিউটিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আমি আমার তো চাকরি বাকরি নাই, আমি করি ক্যালকুলেশন। আসলে কি ভাই ছুটি বাড়িতে আসছি তো, শুধু খাতা আর কলম ছাড়া আর কিছু নেই, ক্যালকুলেটর নেই, এই জন্য আর কি করতে পারে না। আচ্ছা ঠিক আছে, সবুল সমস্যা নাই। তো দেখেন আমাদের আনসার ডি এর মান এটা আসছে, এটা মিটারে আসছে, আচ্ছা বাট আনসারটা এখানে মিলিমিটারে দেওয়া আছে মনে হয়। এই যে 29.13। ঠিক আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে আপনাদের জন্য, এই ম্যাথটা করবেন। আচ্ছা, আমি নেক্সট একটা ম্যাথে যাই। এই ম্যাথটা দেখেন, মানে এই ম্যাথটা আসবেই আপনাদের, কোনো কথা নেই, এই ম্যাথটা আপনাদের আসেই, কমন একটা ম্যাথ আপনাদের জন্য। তো এই ম্যাথটা আমি কেন লিখছি, এই ম্যাথটা আমি চাইছিলাম যে লিখবো না, পরে আবার চিন্তা করলাম এই ম্যাথটা যদি আমি না লিখি তাহলে আপনার ডাই এবং পাঞ্চ অর্থাৎ প্লেটের ভিতরে ছিদ্র করার যে ব্যাপারটা, সেটাতে যেই দুই ধরনের স্ট্রেস হচ্ছে, ওই স্ট্রেসটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই জন্যই আমি এই ম্যাথটা করছি। দেখেন এই প্রশ্নটা পড়েন। 5/8 ইঞ্চ পুরু ইস্পাত পাতের উপর ডাই ও পাঞ্চ ব্যবহার করে একটা ছিদ্র করতে হবে। পাঁচটি সর্বোচ্চ, দেখেন কথাগুলো খেয়াল করবেন, পাঁচটি সর্বোচ্চ 8,500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপা পীড়ন সহ্য করতে পারে। চাপা পীড়ন তাহলে কেন সহ্য করতে পারে? নিশ্চয়ই তাকে চাপা বল দিচ্ছে, চাপা বল দেওয়ার কারণে তার মধ্যে সৃষ্টি হচ্ছে কি? চাপা পীড়ন। আর আমি আগেই বলছি চাপা পীড়ন অথবা চাপা বল এবং টানা বল, এই দুটো কিন্তু অবশ্যই আপনার এরিয়ার সাথে কি থাকবে? 90 ডিগ্রিতে থাকবে। তাহলে এরিয়ার সাথে যদি তারা 90 ডিগ্রিতে থাকে, তাহলে এই পাঁচটার ভিতরে কি সৃষ্টি হবে? নরমাল স্ট্রেস। এটা নরমাল স্ট্রেসের ভ্যালু 8,500টা। চাপা পীড়ন সহ্য করতে পারে ইস্পাত পাতের সর্বোচ্চ, দেখেন পাতের বলছে মানে প্লেটের, এই যে প্লেটের সর্বোচ্চ শেয়ার পীড়ন হচ্ছে 3,500 হলে 5 দ্বারা কত ব্যাসের ছিদ্র করা সম্ভব? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি ভ্যালুগুলো একটু লিখি, আপনারা প্রশ্নটা আরেকবার মনোযোগ দিয়ে দেখেন। প্রশ্নটা আর একবার বুঝান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমি আবার বলতেছি, 5/8 ইঞ্চ পুরু ইস্পাত পাতের উপর
ডাই ও পাঞ্চ ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে, অর্থাৎ 5/8 ইঞ্চি পুরু ইস্পাত পাতের উপর এক ডাই অথবা পাঞ্চ ব্যবহার করে, অথবা ডাই ও পাঞ্চ যেটাই বলেন আপনি, একটা ছিদ্র করতেই হবে ওর। আচ্ছা পাঞ্চটি সর্বোচ্চ জি এত চাপা পীড়ন সহ্য করতে পারে। তার মানে একটা চাপা পীড়ন নরমাল স্ট্রেস ক্রিয়েট হচ্ছে কোথায়? পাঞ্চে। জি পাঞ্চে একটা নরমাল স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, যার মান হচ্ছে 8500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার সহ্য করতে পারে ইস্পাত পাতের সর্বোচ্চ। পাতের মানে কি? প্লেটে কি হবে? প্লেটে কি ধরনের স্ট্রেস হবে? শেয়ার স্ট্রেস হবে। এটা আমরা একটু পরে আবার বলতেছি আপনাকে আমি। এই শেয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে 3500। এখন আপনাকে কোশ্চেন করছে যে কত ব্যাসের ছিদ্র তৈরি করা সম্ভব। তার মানে পাঞ্চ, আপনার ছিদ্রটা তৈরি করবে কে? পাঞ্চ। তার মানে আপনাকে জি পাঞ্চের ডায়া কত সেটাই বের করতে বলছে। হ্যাঁ, আশা বল বুঝছেন? জি জি আপনি এখন মিউট করেন। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আপনি এখন মিউট করেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখেন, আমি আবার বলতেছি, আবার প্রশ্নটা এখানে মানগুলো আমি লিখলাম, আমি একটু আবার বলি। মনে করেন এটা একটা প্লেট, এটাই আপনার প্লেটটা। এই প্লেটে আপনি একটা ছিদ্র করবেন, রাইট? এই প্লেটে আপনি এই ছিদ্রটা করবেন, তাহলে এই ছিদ্রটা করবে কে? পাঞ্চ করবে। পাঁচ করবে। আচ্ছা, তাহলে মনে করেন এটাই পাঞ্চ, ধরে নেন এটাই পাঞ্চ, এই পাঞ্চটা এই ছিদ্রটা করবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কয় ধরনের স্ট্রেস হচ্ছে খেয়াল করেন। এই পাঞ্চটা, এই ছিদ্রটা করার জন্য পাঞ্চ কি করবে? প্লেটকে 90 ডিগ্রিতে লোড দিবে কিনা খেয়াল করুন তো। 90 জি 90 ডিগ্রিতে ডিগ্রি। লোড। তার মানে আমি এখানে একটা এফ পরিমাণ বল লিখতে পারি, এবং যেটা এবং 90 ডিগ্রিতে বল দেওয়ার কারণে এই জায়গাটাতে সে একটা এরিয়া ক্রিয়েট হবে, অর্থাৎ অলরেডি ছিদ্রের জায়গাটাই তো সে এখানে বসাবে, এটাই চাপ দিবে এই জায়গায়, রাইট? তাহলে সেই এরিয়া কত নিচ্ছে? রাইট এই ছিদ্রের এরিয়া নিচ্ছে না? জি রাইট, এই ছিদ্রের এরিয়াটা দেখেন তো আনসার সেম কিনা? জি আচ্ছা, সেম তার মানে সেম রাইট, পাঞ্চের ভিতরে যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে 90 ডিগ্রি বলের জন্য, পাঞ্চের মধ্যে 90 ডিগ্রি বলের জন্য যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে সেটা নরমাল স্ট্রেস। কোথায় হবে সেটা? পাঞ্চে। ওকে, তাহলে এফ এ হচ্ছে 5/4 ডি স্কয়ার নরমাল স্ট্রেস। তাহলে এখান থেকে আপনি কি পাবেন লেখেন তো। 8500 ইকুয়াল এফ এর মান আপনি জানেন না, হ্যাঁ? তাহলে এফ এর মানটা আমরা এফ এ ইনটু 5/4 ডি স্কয়ার ইকুয়াল এফ, এটা একটা সমীকরণ দিই, আমাদের জন্য সুবিধা হবে। এতটুকু বুঝছেন? আচ্ছা, জি ভাইয়া বুঝছেন। এতটুকু যদি বুঝেন, এরপর দেখেন প্লেটে আসেন। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই প্লেটের, এই প্লেট থেকেই তো এই ছিদ্রটা আপনি কাটবেন, রাইট? রাইট এই ছিদ্রটাকে কাটার জন্য এই ছিদ্রের সারফেসে আপনি লোডটা দিবেন কিনা বলুন তো। জি ভাইয়া। এই ছিদ্রের সারফেসে আপনি লোডটা দিবেন, তাহলে এই ছিদ্রের এরিয়াটা কি হবে? এর এরিয়া স্টেজের এরিয়াটা পাই ডি ইনটু টি, পরিধি ইনটু পুরুত্ব। এরিয়া ক্ষেত্রফল সমান কি? পরিধি ইনটু পুরুত্ব, পাই ডি টি, রাইট? আচ্ছা,
তাহলে দেখেন তো, এটা যেহেতু কর্তন করবে, কোট থেকে কর্তন করবে প্লেট থেকে, তাহলে প্লেটের মধ্যে যে শেয়ার স্ট্রেসটা হচ্ছে, ওই শেয়ার স্ট্রেসের জন্য আমি এফ বাই এ লিখতে পারি না? অর্থাৎ শেয়ার স্ট্রেস জি ফোর্স বাই শেয়ার এরিয়া, এই জায়গাটার নাম তাহলে শেয়ার এরিয়া, কর্তনকৃত ক্ষেত্রফল আর কি, যে জিনিসটা আপনি কেটে ফেলবেন ওই জিনিসটার এরিয়াটা, এটা আপনি মনে রাখেন, শেয়ার এরিয়া। শেয়ার মানে কিন্তু বাংলায় কর্তন, সোজা বাংলায় কাটতে হবে এর, ওই কাটার জন্য যেই সারফেসটাতে ফোর্স হবে ওই সারফেসের এরিয়াটাই আপনার লিখতে হবে, বাস এটাই হচ্ছে শেয়ার এরিয়া। তাহলে দেখেন তো, এই জায়গায় আমি এফ বাই এ সমান তাহলে আমরা কি লিখবো, পাই ডিটি। প্লেটের জন্য আমি কিন্তু এখন প্লেটের জন্য করছি, আমরা পাঞ্চের ব্যাপারটা হিসাব এখানেই শেষ করে ফেলছি, এফ এর মান বের করে জি ফেলছি। জি আমরা এখন প্লেটের জন্য করছি, তাহলে প্লেটের জন্য শেয়ার স্ট্রেস ইকুয়াল এফ বাই এ, এফ লিখলাম, আর এ হচ্ছে শেয়ার এরিয়া। হ্যাঁ, যে জায়গাটা আমরা কেটে ফেলছি ওই জায়গাটার এরিয়াটা, এতটুকু তো বুঝছি। জি আচ্ছা, এবার দেখেন তো, এখানে শেয়ারের স্ট্রেস এর ভ্যালুটা কত ছিল প্লেটের, 3500, এটা আমরা এখানে লিখলাম, ইনটু পাই ডি টি, ইনটু এই এফ এর ভ্যালুটা আমরা এটা লিখতে পারি না, বা এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। এতটুকু আপনারা বুঝছেন? জি ভাইয়া। তাহলে আমি এই দুটো এফ কে সমান করি, এই দুটো এফ কে সমান করলে কি আসবে? ভাই সমান না করে তো এফ এর জায়গায় আমি বেলুটে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইজি হ্যাঁ, হয়ে শিওর যাচ্ছে। শিওর শিওর, করা যায়। এই তাহলে ডাবল শূন্য কেটে দিলাম, 85, পাই পাই কাটা, এখানে 1/4, এখান থেকে ডি কাটা, এখান থেকে আর একটা ডি, এখানে 35 ইনটু এখানে শুধু টি, তাহলে আমার এই ডিটা লাগবে, রাইট? তাহলে এই ডি সমান হচ্ছে 35 ইনটু টি, টি কত ছিল আমাদের, 5/8 ইঞ্চ, ইনটু 4/85। এখান থেকে আপনার যে ভ্যালুটা আসবে সেটা ইঞ্চিতে আসবে। হ্যাঁ, কেন ইঞ্চিতে আসবে? কারণ আপনার এই টি এর ভ্যালুটা ইঞ্চিতে লিখছেন। এখানে স্ট্রেসের ইউনিট কাটা, খেয়াল করেন, স্ট্রেসের ইউনিট কাটা, এই টিটা, এই 4টা হচ্ছে এই π/4 এর 4, সো এটার কোনো ইউনিট নেই। আর এই 5/8 টা হচ্ছে থিকনেস, আর এটার ইউনিট আপনি লিখছেন ইঞ্চিতে, সো আপনার ডি এর ভ্যালুটা আসবে ইঞ্চিতে। কত আসে দেখেন, 35 ইনটু 5/8 ইনটু 4/85, 1.0 by 1.944. 1.029 আসছে আমার। 1.02 হ্যাঁ, এটা হচ্ছে আপনার আনসারটা ইঞ্চিতে। আশা করি আপনারা ম্যাথটা বুঝছেন। তো আমরা নেক্সট একটা ম্যাথ দেখি। এই যে 1.02, কিন্তু এটা সেন্টিমিটারে লেখছে কেন? আমার কি ভুল আসছে কোথাও? এটা মনে হয় সেন্টিমিটারে ছিল, জানি না কি করছে। হ্যাঁ, ও সবে তো ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আপনারা একটু দেখেন পরে। হ্যাঁ, সমস্যা নেই, ম্যাথটা বুঝলে হচ্ছে, নাথিং ব্যাপার। এই ম্যাথটা আমরা, এটা তো টেম্পারেচার স্ট্রেনের ম্যাথ। আমরা আমরা একটা কাজ করি, আমরা 4 নাম্বার আর 5 নাম্বার দুটো ম্যাথ নিয়ে আলোচনা করি। 4 নাম্বারটা দেখুন, 4 নাম্বারটা প্রশ্ন ভালো মতো পড়েন। ডিটারমাইন দা ইলংগেশন, হ্যাঁ ইলংগেশন মানে কতটুকু বাড়ছে, অফ দা বার
যেটা এল হচ্ছে 5 ফিট, থিকনেস হচ্ছে 1 ইঞ্চ এবং ফোর্স হচ্ছে 25 কিলো পাউন্ড এবং B1 দেওয়া আছে আর B2 দেওয়া আছে, তাহলে এটা কোন ধরনের বার বলেন তো? B1 আর B2 যেহেতু দেওয়া আছে, D1 আর D2 দেওয়া নেই, দেওয়া আছে B1 আর B2। পেপার আকৃতি রেক্টাঙ্গুল। হ্যাঁ, এটা রেক্টেঙ্গুলার পেপার। তাহলে ওই জায়গাটা ওটা সূত্রটা কি ছিল মনে আছে কারো? ডেল এল সমান কি ছিল? আচ্ছা, এই ভ্যালুগুলো আমি একটু লিখে নিই। হ্যাঁ, এল ইকুয়াল 5 ফিট, টি ইকুয়াল 1 ইঞ্চ, পি হচ্ছে 25 কিপ, B1 হচ্ছে 4 ইঞ্চ, B2 হচ্ছে 6 ইঞ্চ, ই হচ্ছে 30 ইন্টু 10/6 PSI। আমাকে ইলংগেশন বের করতে বলছে, রাইট? মানে ডেল এল। তাহলে সূত্রটা কি ছিল? PL ET B2 minus B1 ln B2 by B1, এটা ছিল সূত্রটা যখন আপনার রেক্টেঙ্গুলার টেপার হবে। হ্যাঁ, তাহলে দেখেন তো বসান তো সবগুলাকে। পি এর মান কি দেওয়া আছে? 25 কিপস, মানে 25 কিলো পাউন্ড। 10/6 3 দিলাম, পাউন্ডে নিয়ে গেলাম। একে এর এককটা প্রয়োজন, আমি এখানে লিখি পাউন্ড ইনটু এল। এল কত? 5 ফিট, তাহলে 5 ফিট। ই কত? 30 ইন্টু 10/6, তাহলে 30 ইন্টু 10/6, এটা হচ্ছে পিএসআই। পিএসআই মানে কি? পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটা মানে হচ্ছে পিএসআই। আর কেএসআই মানে হচ্ছে কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, কেএসআই। তাহলে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তাহলে এটার এককটা আমরা এখানে লিখি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ওকে, তাহলে এবার দেখেন তো টি থিকনেসটা কত দেওয়া আছে? 1 ইঞ্চ। 1 ইঞ্চ ইনটু B2 মাইনাস B1, তাহলে B2 হচ্ছে 6 ইঞ্চ মাইনাস 4 ইঞ্চ, তাহলে এটার এককও আসবে ইঞ্চি। পার্থক্য 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি গেলে তো 2 ইঞ্চি হবে, রাইট? তাহলে ওটার এককটা আমরা ইঞ্চিতে লিখলাম ইনটু লন 6/4। তাহলে এককটা আগে একটু খেয়াল করেন, এককটা আপনার ঠিক আছে কিনা, কারণ কনভার্সন যদি করার প্রয়োজন হয় তখন আনসার মিলবে না। ইঞ্চি স্কোয়ার আছে এখানে, এখানে ইঞ্চি ইঞ্চি, তাহলে ইঞ্চি সাথে ইঞ্চি স্কোয়ার এই দুটো কাটা দিলাম, তাহলে পাউন্ডের সাথে পাউন্ড গেল, তাহলে আমার যে আনসারটা আসবে ওটার একক কি হবে? ফিট। এবার আপনি বের করেন কত আসে আনসার। 8.44 গুণ 10 to the power minus 4। করছো? করছি তো ভাই। 8.44 গুণ 10 to the 10 power minus 4। 10 ইনভার্স মাইনাস 10 ইনভার্স 4 ফিট না? ডেল এল এটা বিকৃতি না, কিন্তু এটা ইলংগেশন, অর্থাৎ কতটুক বাড়ছে সে, ডিফরমেশন, সরণ, যাই বলেন আপনি। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝছেন। একটু সহজ একটা ম্যাথ, এই টপিকের ম্যাথ আপনাদের তেমন একটা নেই, যার কারণে আমি একটা করাই দিলাম, যদি চলে আসে তাহলে আপনার জন্য সুবিধা। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু ট্রাই করি, এরপর সময় থাকলে আমরা টেম্পারেচার স্টেট নিয়ে আলোচনা করব। এখানে এই ম্যাথটা দেখেন, এই চিত্রটা খেয়াল করেন, স্ট্রেসের ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাইন্ড দা শেয়ার স্ট্রেস এট এবি। দেখেন আপনাকে এখানে একটা প্লেন দিছে, রাইট? এখানে একটা এটা প্লেন এবং সেটা ইনক্লাইন 20 ডিগ্রি। এই প্লেনটাতে একদম প্লেন বরাবর একটা রেখা আছে,
প্লেন বরাবর যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে আপনার এবি অ্যাক্সিস, আর প্লেনের সাথে 90 ডিগ্রিতে যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে এসি। বিশ ডিগ্রি, এটা আপনি ধরে নেন 50 mm, এটা হচ্ছে 100, এখানে লোডটা পড়ছে 300 নিউটন, আর এটা 90 ডিগ্রি অ্যাক্সিস, এটা হরিজন্টাল অ্যাক্সিস। তাহলে এ সি, আর আপনাকে বের করতে বলছে ফাইন্ড দ্য শিয়ার স্ট্রেস এট এবি। এবি তে শিয়ার স্ট্রেস এ হবে, হ্যাঁ। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের চিত্রটা বেসিক্যালি। তাহলে আমি কি বলতে চাচ্ছি যে এখানে একটা লোড পড়ছে, বাট সেই লোডটা পড়ছে কিন্তু এইভাবে একদম সোজা পড়ছে, সোজা পড়ছে, কিন্তু এই লোডটা খেয়াল করেন তো এই ইনক্লাইন সেকশনে কি 90 ডিগ্রিতে পড়ছে? না, ইনক্লাইন সেকশনে সে 90 ডিগ্রিতে পড়ছে না, এই প্লেনে কিন্তু 90 ডিগ্রিতে পড়ছে না। ধরেন এভাবে একটা প্লেনে এসে 90 ডিগ্রিতে পড়ছে, এরকম একটা প্লেনে এসে 90 ডিগ্রিতে পড়ছে, কিন্তু এটা তো ইনক্লাইন। তাহলে ইনক্লাইনে সে কি 90 ডিগ্রিতে পড়ছে? না, ইনক্লাইনে সে এইখানে যদি আসতো, এই বরাবর যদি সে আসতো, তাহলে আমরা বলতাম যে এটা 90 ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রির এই লোডের কারণে এই এসি অক্ষের ভিতরে এখানে একটা স্ট্রেস ক্রিয়েট হবে, রাইট? সেই স্ট্রেসের নামটা হচ্ছে নরমাল স্ট্রেস 90 ডিগ্রি লোডটার জন্য। আর এই লোডটাই যখন এই এরিয়াতে পড়বে, অর্থাৎ আমি লোডটাকে যখন এই অ্যাক্সিস বরাবর নিয়ে আসবো, এই প্লেন বরাবর নিয়ে আসবো, তখন এই এরিয়াতে এই লোডটা 0 ডিগ্রিতে পড়ার কারণে এখানে ঘটবে কি ধরনের স্ট্রেস? শিয়ার স্ট্রেস, রাইট? আমি আবার বলতেছি, একটু ক্লিয়ার করেই বলতেছি। দেখেন আমি সোজাই একটা টেবিল আঁকি মনে করেন, বা একটা প্লেন আঁকি, এই, হ্যাঁ, এখানে আপনার একটা লোড পড়ছে F। তাহলে এই লোডটা এই সারফেস এরিয়ার সাথে 90 ডিগ্রি না? এরিয়ার সাথে 90 ডিগ্রির কারণে এখানে এই লম্বালম্বি একটা স্ট্রেস ক্রিয়েট হবে, যার নাম আপনি দিবেন নরমাল স্ট্রেস, ঠিক আছে? আর এই লোডটা যদি আপনি এভাবে পড়ে, কি প্লেনের সাথে 0 ডিগ্রিতে পড়ে, তাহলে এই অ্যাক্সিস বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর আপনার একটা হবে কি স্ট্রেস? শিয়ার স্ট্রেস। ক্লিয়ার? তাহলে আপনার এখন এই ম্যাথটা করার জন্য, হ্যাঁ আশরাফুল ইসলাম কিছু বলবেন? না না, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখন এখানে টার্গেটটা কি? আপনার এই লোডটাকে একবার উলম্বভাবে কনসিডার করা, একদম এই প্লেনের সাথে 90 ডিগ্রিতে নিয়ে আসা। যদি নিয়ে আসেন, যে স্ট্রেসটা বের করতে পারবেন ওই স্ট্রেসটা হবে নরমাল স্ট্রেস। আর এই লোডটাকেই আপনি যদি এইভাবে 0 ডিগ্রিতে নিয়ে আসতে পারেন প্লেনের সাথে, তাহলে যে স্ট্রেসটা পাবেন সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আমাকে ওই শিয়ার স্ট্রেসটা বের করতে বলছে। তো দেখেন আমরা কি করতে পারি। তাহলে প্রথমে আমাকে এই ইনক্লাইন সেকশনের এই সারফেসের এরিয়াটা আগে বের করতে হবে না? এরিয়াটা তো লাগবেই, আমি যেভাবেই করি। এটা 90 ডিগ্রিতে পড়লেও তো এই এরিয়াতেই পড়বে, এটা 0 ডিগ্রিতে পড়লে এই এরিয়াতেই তো পড়বে, তাহলে এই এরিয়াটা তো আগে বের করতে হবে। তো দেখেন এই এরিয়াটার এটা হচ্ছে 15, হ্যাঁ, এটা এখানেও একটা মেজারমেন্ট আছে, আমি এটা ধিনে মনে হয়, ভুল থাকলে কেন হবে? এখানে একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ। তো দেখেন তো এটা এটা আপনি এখানে কনসিডার করেন, একই না? 50-50। আপনার এখন এই 100টাকে কি করতে হবে? অতিভুজ বানাইতে হবে। এই 100টাকে যদি আপনি অতিভুজ বানাইতে পারেন, তাহলে এই দৈর্ঘ্য কিন্তু প্রস্থ গুণ করে দিলেই কি এই পুরা প্লেনের এরিয়াটা চলে আসতেছে। তাহলে এই 100কে অতিভুজ বানাইতে হলে কি করবেন বলেন তো? ভূমি আর অতিভুজের হিসাব, তাহলে cos 20 ডিগ্রি ইনটু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 100,
আর অতিভুজ আমি জানি না, তাহলে 100/cos20 এই ভ্যালুটা হচ্ছে আমার 100/cos20। আমি এখানে লিখতেছি, দেখেন 100/cos20। এই জায়গাটা 100/cos20 আর এই জায়গাটা হচ্ছে 50। হ্যাঁ, এটা 50 ছিল আর কি, আমি মনে হয় মিসিং গেছে আর কি, আমার এটা 50 ছিল এই জায়গাটা। নিজে অ্যাকসেপ্টের চিত্রটা এই কারণে প্রবলেম হয়েছে, এটা 50 আর এটা 50। তাহলে দেখেন তো এই দূরত্বটা আপনি পাইছেন 100/cos20 আর এটা 50, তাহলে এরিয়া কি হবে? এই এরিয়াটা কি হবে? 50 ইন্টু 100/cos20 পেয়ে গেলেন আপনি এরিয়া। আপনি এই পুরো এরিয়াটা পেয়ে গেলেন, ইনক্লাইনের যে এরিয়া সেটা পেয়ে গেলেন। ওকে, এবার আপনার টার্গেট কি করা? এই ফোর্সটাকে একবার উলম্ব করা, একবার আনুভূমিক করা। যদি আপনি আনুভূমিক করতে পারেন তাহলে পাবেন শেয়ার স্ট্রেস, যদি উলম্ব করতে পারেন তাহলে পাবেন নরমাল স্ট্রেস। এটাই। তাহলে এটার আগে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে না? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা পাইলে না আমরা এটাকে ইয়ে করতে পারবো। ভাইয়া এটা 20 ডিগ্রি না? হ্যাঁ হ্যাঁ, 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 হয়, এখানে এটা কত হবে? 70 ডিগ্রি। তাহলে এটাও 70 ডিগ্রি। কি করতেছি? তাহলে এটাও 20 ডিগ্রি, দ্যাট মিন্স এই জায়গাটাও 20 ডিগ্রি। এই যে এর সাথে 20 ডিগ্রিতে আছে সে। বুঝতেছেন? জি বুঝতেছি। হুম। তাহলে এই জায়গাটাকে আপনি যখন এভাবে করবেন তখন কিন্তু সে কি উলম্ব ভাবে যাচ্ছে, রাইট? আর যদি এভাবে করতে চান তাহলে কত লিখতে হবে? দেখেন তো এই 300টাকে কত লিখলে এই লাইন বরাবর আসবে লোডটা? এটা 90 ডিগ্রি। 300 সাইন 20 ওই ডিগ্রি। কি বলে 360 কে 90? এটা এক্স অ্যাক্সিস মনে করেন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই এর সাথে 20 ডিগ্রি করে লাগানো, তাহলে এক্স এর সাথে কত লিখবেন? 70 লিখবেন। 70 ডিগ্রি। cos 70 লিখতে পারেন অথবা sin 20 ডিগ্রি লিখতে পারেন, সমস্যা নাই তো। sin 20 ডিগ্রি লিখলেও হবে, যে 300 sin 20 ডিগ্রি লেখা মানেই সেটা এই অ্যাক্সিসে চলে আসা। ভাই আমি তো এটাই বললাম যে 300 ভাই উনি সাইন ওইটাই 20 বলছিল। ডিগ্রি। ও আচ্ছা আচ্ছা, ও বেশি জটিল করে বলছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমি চিন্তা করিনি কি বলছি। তাহলে আপনার লোডের মানটা তাহলে কত হচ্ছে? 300 sin 20 ডিগ্রি অথবা 300 cos 70 ডিগ্রি, যেটা লেখেন আপনি। পি এর মান চলে আসছে না? তাহলে সে এই লাইনে চলে আসছে, এখানে লোড পেয়ে গেছেন আপনি। পি 300 sin 20 ডিগ্রি লোড পেয়ে গেছেন। তাহলে দেখেন এই সারফেসের সাথে 0 ডিগ্রিতে যে লোডটা পাচ্ছেন, এই লোডটাই এটা না শেয়ার লোড। তাহলে শেয়ার স্ট্রেস কি হবে? এফ বাই এ। তাহলে এফ এর মান আপনি পাচ্ছেন 300 sin 20 ডিগ্রি। আর এরিয়া, আপনি শেয়ার এরিয়াটা কত? এই এরিয়াটা কত? এই যে আমরা বের করে রাখছি 50 ইনটু 100 বাই cos 20 ডিগ্রি। এখান থেকে যে ভ্যালুটা আসবে ওইটাই আপনার শেয়ার স্ট্রেস। ভাইয়া এখানে এই যে 300 নিউটনটা আছে, এটা কি ফুল এরিয়ার মধ্যে চাপটা পড়তেছে? 300টা কিন্তু এই এই ইনক্লাইন সেকশনের এভাবেও পড়তেছে, এভাবেও পড়তেছে। কিন্তু তো ইনক্লাইন সেকশনে যেহেতু এভাবেও পড়তেছে, তাকে আপনি এই সারফেস বরাবর আনতে হবে না? আনতে হবে কিনা? যদি আমি না বলতে আনেন, আমি বলতে চাচ্ছি যে ফুল এরিয়ার মধ্যেই চাপটা পড়তেছে।
হ্যাঁ, ফুল এরিয়াতেই তো স্ট্রেসটা ক্রিয়েট হবে। আচ্ছা আচ্ছা। এই পুরো স্ট্রেসটা এখানে যেটা স্ট্রেস ক্রিয়েট হবে সেটার প্রতিরোধী বল দিবে কে? এই পুরো সারফেসটাই দিবে না, পুরো সারফেসটাই দিয়ে ও দিবে, একটা আচ্ছা, পয়েন্ট তো দিবে না। তো হ্যাঁ ভাই আমাদের বুঝতে পারছি এবার। পুরো এরিয়াটা নিতে হবে। ঠিক আছে চন্দন, তাহলে এটা কত আসছে ভ্যালু? পঞ্চাশ ইন্টু 100 0.012 এরকম সামথিং আসছে মনে হয়। সমস্যা নাই, এটা ভয় পাওয়ার কিছু নেই, এরকম আসতেই পারে, এটা অথবা আপনি এটাকে মেগাপ্যাসকেল, ও এটার ভ্যালু মেগাপ্যাসকেলে আসছে বেসিক্যালি। নিউটন পার মিলিমিটার স্কয়ার মানে মেগাপ্যাসকেল, বুঝছেন? এই ম্যাথটা বুঝছেন আপনারা? জি ভাই বুঝছে। থ্যাংক ইউ ভাই। এরপর হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ 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 আশরাফুল বলেন। আচ্ছা ভাই, ব্লকটা দৈর্ঘ্যটা বের করতে আপনি যে হচ্ছে ওই যে ত্রিভুজের মানে ত্রিভুজ দিয়ে ত্রিভুজ অ্যাপ্লাই করে আপনি যে ইয়া করলেন, মানটা বের করলেন, তো আমি যদি এক্ষেত্রে আপনার হচ্ছে ও ত্রিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা অ্যাপ্লাই করে যদি বের করি তাহলে কি হবে? অবশ্যই হবে, 100% হবে। ওকে ওকে। কিন্তু ভাই ভ্যালুটা একটু চেঞ্জ আসতেছে। একটু চেঞ্জ আসবে কিন্তু বেশি চেঞ্জ আসবে না, এটা সমকোণী ত্রিভুজ তো অবশ্যই হবে। পিথাগোরাস তো, এটাই পিথাগোরাসের ল, সমস্যা নাই। আপনি কি বুঝছেন আশরাফুল? জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা টেম্পারেচার স্ট্যান্ড নিয়ে একটু বকাঝকা করি, হ্যাঁ? জাস্ট বকবক করবো, আর কিছু না, ম্যাথও করাবো না, একটু জাস্ট মুখে বলবো, শেষ করে দিব আজকে এই পর্যন্ত। না একটু বলি, একটু না বললে নয়। দেখেন টেম্পারেচার স্ট্রেনের আপনি এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই জিনিসটা কিন্তু আপনি শুনছেন, এই যে আলফা যেটা জিনিসটা, হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আমরা একটা জিনিস জানতাম, আমরা ফিজিক্সও করছি, যে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইনটু টেম্পারেচারের পার্থক্য, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্যের কারণে, হ্যাঁ, যেই বিকৃতিটা ঘটে, এই জিনিসটা কিন্তু বিকৃতির রিলেশন। দেখেন আপনি এটাকে বিকৃতি বলতেই পারেন, ডেল ডেলটি, তার মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যের কারণে যে বিকৃতিটা ঘটবে, হ্যাঁ, দৈর্ঘ্য বিকৃতিটা ঘটবে, ওটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে এই ডেলটাকে যদি আপনি আলাদা করেন তাহলে কি এটা হয় না? এটা হয়তো, তাহলে তাপমাত্রার কারণে এই রিলেশনটা লেখাই যায় যে আলফা এল ইন্টু ডেল টি। ঠিক আছে, এটা গেল। এখন এই ডেল এল সমানে আপনি একটু আগে কি শিখছেন, পিএল বাই এই শিখছেন না? তাহলে এই পি বাই এ সমান কি স্ট্রেস লেখা যায় না? তার মানে সিগমা এল বাই ই, এই জিনিসটাই লিখছি এখানে। ঠিক আছে, তাহলে এই দুইটা রিলেশন থেকে জাস্ট এই জায়গাটা থেকে আপনি সিগমা সমান কি লিখতে পারবেন, আলফা ই ইন্টু ডেল্টা, এল এল কাটা। ঠিক আছে, এটা হচ্ছে তাপমাত্রার কারণে কি পরিমাণ স্ট্রেস ক্রিয়েট হবে, এই জায়গাটা, তাপমাত্রার কারণে কি পরিমাণ স্ট্রেস ক্রিয়েট হবে, এই জায়গাটা। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক, সমস্যা নাই, এটা ম্যাথটা আমরা কালকে দেখে দিব নেক্সট ক্লাসে। আজকে প্রথম ক্লাস তো একটু ছোটখাটো একটু রেস্ট নিয়ে এই ক্লাসটা করানো উচিত আর কি। ঠিক আছে, জুম আউট।